নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম নেশা। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প নেশা। সারা দিন কাজে একেবারেই মন বসছিল না নিমেষের। বড়বাবু বললেন পার্সোনাল লেজারের পোস্টিংটা ভালো করে রিচেক করতে। 15,654 টাকা ডিফারেন্স বেরিয়েছে ট্রায়াল ব্যালেন্সে। অডিটর অফিসের যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বসেছিলেন, তার বোলচালই আলাদা। এমন ভাব যেন সৃষ্টির প্রথম থেকে ট্রায়াল ব্যালেন্স চিরদিনই অমিল এসেছে। ভাব দেখলে হাসি পায়। নিমেষের বয়স 35 হল। সেও একসময় অডিট অফিসে কাজ করেছে। নেহাত ফাইনাল সিএটা শেষ করতে পারেনি বলেই ডিগ্রিটাই নেই, নইলে নিজে সে কিছু কাঁচা নয়। অনেক তাবর তাবর সিএ তার দেখা আছে। এমন এমন সমস্যা এসে পড়েছে যে তেমন সমস্যাতে পড়লে একটাও জার্নাল এন্ট্রি বেরোতো না বড়বাবুদের মাথা দিয়ে। কাও সিএ, সকলেরই দরকার পড়ে নিমেষকে কাজের বেলায়। বিপদে পড়লেই তখন নিমেষ, এটা উদ্ধার করো। বিপদ কেটে গেলে চিনতেই পারেন না যেন। এই সব নানা কারণে ট্রায়াল ব্যালেন্সে আজকাল ডিফারেন্স থাকলে নিমেষ ওইভাবেই লিখে রাখে। বলে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাও, ক্রেডিট অ্যাডজাস্ট করে বছর 3-4 পর রাইট অফ করে দিলেই হবে প্রফিট অ্যান্ড অফ অ্যাকাউন্টে। অত চিন্তার কি আছে? 1 কোটি টাকার টার্ন ওভারে কোম্পানিতে অমন সামান্য ডিফারেন্স ট্রায়াল ব্যালেন্সে থাকতেই পারে। সবই যদি ঠিকঠাক থাকবে তবে আর গভর্নমেন্ট কোম্পানি কেন? সিট অফ কনএফিসিয়েন্সি যেখানে সেখানে ওরকম একটু আধটু গরমিল থাকবেই। নিট কথা স্বভাবতই ও বড়বাবুকে বলেনি, মুখ তোলেনি, মনে মনে বলেছিল। আসলে তার মনটাই আজ নেই। গতকাল অফিস পেটটা ম্যাড্রাস টিফিনের পাশ দিয়ে সেই ছোট্ট দোকানটাতে একটা মবলা দেখেছিল। সেকেন্ড হ্যান্ড চোরাইও হতে পারে, কিন্তু তাতে আসে যায় না। সারা রাত ঘুমোতে পারেনি নিমেষ। আহা, কলম না যেন পড়ি। বানান করে পড়লে মন ব্লাঙ্ক হয়। কিন্তু চৌধুরী সাহেব চিফ ইঞ্জিনিয়ার, যার নিমেষের মতোই কলমের শখ, একদিন বলেছিলেন উচ্চারণটা ব্লাঁ। আলপসের সবচেয়ে উঁচু চূড়ার নামে এই জার্মান কলমের। তা হবে, কিন্তু কি কলম? দাম বলেছিল 250। কাল রিমাকে আদর করবার দিন ছিল নিমেষের। বৃহস্পতিবার ওর স্কুল বন্ধ থাকে। স্কুলে পড়ায় রিমা, তাই দুজনের ইচ্ছানুযায়ী বুধবার আর শনিবার আদরণীয় হয় রিমা। কিন্তু কাল নিমেষ এক নিমেষের জন্য মনোযোগ দিতে পারেনি, কোনো ব্যাপারেই পারেনি। কি করবে? ইস, কি কলম! গত শনিবার পিন্টুর জন্য জামা প্যান্টের অর্ডার দিয়ে গিয়েছিল রিমা গড়িয়াহাটের কাছের দোকানে। পুজোর আগে আগে বড্ড ভিড় হয় বলেই অগস্টের শেষেই মাপ দিয়ে কাপড় পছন্দ করে গিয়েছিল। চেনা দোকান বলে কাপড় আগে কিনে নিতে হয়নি। আজ সেই সব জামা কাপড়ের ডেলিভারি দেবে 235 টাকা। রিমা টাকা দিয়ে বলেছিল অফিস ফেরটা একবার গড়িয়াহাটে নেমে ওগুলো নিয়ে আসতে। চাটুজ্জে একবার এলো এ ঘরে, বলল, কি রে, আকাশের দিকে চেয়ে কি ভাবছিস? নমিতার সঙ্গে ডেট আছে নাকি?
রিমাকে একদিন বলে দেব। বেশ চালিয়ে যাচ্ছিস বাবা তুই। বিয়ে হয়ে গেল 6 বছর, এখনো থিতু হলি না। নিমেষ চমকে বলে উঠল, মঁ ব্লাঁ। কি রে, পাগল হলি নাকি? ফ্রেঞ্চ বলছিস কেন? ফ্রেঞ্চ কি জার্মান তা জানি না। মঁ ব্লাঁ। এর কাছে নমিতার মতো ভিটামিন ডেফিসিয়েন্ট নেবা ধরা কোনো বাঙালি মেয়ে কিছু মাত্রই নয়, ধারে কাছেই আসে না। বাবা, চাটুর্যে বলল, একে মায় রাধে না, তাই তপ্ত আর পান্তা। আমাদের দিকে নমিতা একবার তাকালেই ধন্য হয়ে যাই আমরা, আর তুই এখন ফ্রেঞ্চ জার্মান মেয়ের কথা বলছিস? সত্যি নিমেষ, এই লাইনে এলেম আছে তোর। সিএ ফাইনাল পাশ করতে পারলিনি বটে, কিন্তু। নিমেষ কোনো কিছুই বলল না চাটুর্যেকে। ও কি জানে মঁ ব্লাঁ সৌন্দর্যর? ও কি বা জানে? কালো কুচকুচে শরীর, শিপু বৌদির চুলের মতো মসৃণ উজ্জ্বল। একবার হাতে ধরলে মনে হয় হাতে স্বর্গ পেল। মঁ ব্লাঁর সঙ্গে নমিতার তুলনা? পৃথিবীর সব মহিলা একদিকে আর মঁ ব্লাঁ অন্যদিকে। নিমেষের একমাত্র শালী টিনা ফোন করলো। নিমেষ দা, আমাদের অফিস থেকে চিরকুমার সভা করছি, দিদিকে বলে রেখেছিলাম, বলেনি আপনাকে? না তো, কোথায়? আপনাকে আসতেই হবে। সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় কবিতা পাঠ করবেন তার আগে। আপনি তো কবিতার খুবই ভক্ত, এলে আলাপ করিয়েও দিতে পারবো। আমার বন্ধু শিলার সঙ্গে আলাপ আছে শক্তি চট্টোপাধ্যায়ের। কাজ আছে, হবে না টিনা, সরি, আজ যাওয়া সম্ভব নয়। আগে বলবে তো। মারে, আমি কি কলকাতায় ছিলাম? অফিসের কাজে বর্ধমান যেতে হয়েছিল না, তাই তো দিদিকে বলে গিয়েছিলাম। দিদিটা না এত ভুলো মন যে কি বলবো। ও যাই হোক, সরি টিনা, আজ অসম্ভব। কি হয়েছে আপনার নিমেষদা? কিছু হয়নি, কিন্তু হতে পারে। কি? না, কিছু না। টিনা বিরক্ত হয়ে ফোন ছেড়ে দিল। একমাত্র শালীর সঙ্গে একমাত্র জামাইবাবুর সম্পর্কটি খুবই মিষ্টি, এমন ব্যবহারে বলা বাহুল্য টিনা আহত হলো। আসলে কাল যে সময় কলমের দোকানটাতে গিয়েছিল নিমেষ, ঠিক সেই সময়টাতেই একজন সুটেড বুটেড মোটা সোটা মারোয়ারি ভদ্রলোক এসেছিলেন। দোকানের ছেলেটি তাকে সিংহানিয়া সাহেব বলে ডাকছিল। মঁ ব্লাঁ কলমটার উপর তাঁরও কি নজর আছে ভাবছিল নিমেষ। নেহাত দোকানের বুড়ো মালিক ছিল না, তাই বোধহয় অল্প বয়সী ছেলেটি দাম এবং খরিদ্দার সম্পর্কে একা মনস্থির করতে পারল না তখনই। বলল, ये सब कीमती चीजों की फैंसी दाम होती है, चाचा नहीं होने से मैं नक्की नहीं करने सकेगा। লোকটার পয়সা আছে অনেক, কিন্তু এই কলম দিয়ে সে কি করবে? লিখবে তো আটা ময়দার হিসেব, নয়তো শেয়ার বাজারের গ্রাফ। এমন লোকের হাতে এমন কলম পড়লে কলমের বেইজ্জতির চরম হবে। মারোয়ারিরা না লেখে প্রেমপত্র, না লেখে কবিতা। তাদের একমাত্র কবিতা হলো লাল খাতা, রোকর আর খতিয়ান। ওই সিংহানিয়া নাকি সাঙ্গেনারিয়া বাবু কি বুঝবে মঁ ব্লাঁর? শুধুমাত্র লক্ষ্মীর উপাসকের সরস্বতীর যন্ত্রে প্রয়োজনই বা কি? বড়বাবু একবার ঘরে এলেন, বললেন, কতদূর তোমার নিমেষ? কিসের কতদূর? অন্যমনস্ক গলায় বলল নিমেষ। মিলল ট্রায়াল ব্যালেন্স? এত সহজে কি মেলে বড়বাবু? সে কি? অত্যন্ত উত্তেজিত হয়ে বড় একটি নসি নিলেন তিনি। বললেন, ফ্যাকাও আমাকে খেয়ে ফেলবেন। ফ্যাকাও? ফিনান্সিয়াল অ্যাডভাইসার অ্যান্ড চিফ অ্যাকাউন্টেন্ট। চেঁচায় ম্যাকাওয়ের মতোই ভাবল নিমেষ। মুখে বলল, হাজারিবাগে শিশুদের খাচ্ছে নেকড়ে,
সুন্দরবনে মানুষ খাচ্ছে কিন্তু বাঘ, প্রতি মুহূর্তে ডালহৌসিতে বাঙালিকে খাচ্ছে মারোয়ারি, প্রতি মুহূর্তে কেউ কাউকে খাচ্ছেই। এতে আর আশ্চর্য হবার আছে কি? তা আপনাকে ফেকাও খাবেন, এটার বড় কথা কি? আজকাল তুমি বেশি কথা বলছো নিমেষ। ইউ আর নট সাপোজ টু টক লাইক দিস টু ইউর ইমিডিয়েট বস, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আন্ডারস্ট্যান্ড। কিন্তু বড়বাবু, আজ আমাকে ঠিক 4টেতেই বেরোতে হবে। আমার মনটা একেবারেই ভালো নেই। আজ আমাকে প্রেশার করবেন না। সে কি? কেন? কেন চলে যাবে? চলে যাবে ট্রায়াল ব্যালেন্স না মিলিয়েই? কি হয়েছে কি নিমেষ? আমার জীবনে ট্রায়াল ব্যালেন্সেই গন্ডগোল দেখা দিয়েছে বড়বাবু। আই কান্ট কেয়ারলেস। সে আবার কি? কি ব্যাপারটা? কি ব্যাপার কি বলবে তো নাকি? মবলা কি? কোনো ভাইরাস ইনফেকশন নাকি নিমেষ? আন্ত্রিকের বিলিতি নাম কি? নাকি বৌমার কোনো মেয়েলি অসুখ? নো স্যার, মবলা। তোমার মাথায় গোলমাল হয়েছে? বড়বাবু বললেন। বলেই আরো নসি নিলেন। বললেন, তোমার চাকরি যেতেই পারে নিমেষ। নন সাইলেন্টলি বলল নিমেষ, গেলে যাবে। অন্যদিকে মুখ করে, চাকরি থাক কি নাই থাক তা নিয়ে ভাবে না ও। সৌভাগ্যের কথা এই যে এই মহান সমাজতান্ত্রিক গণতন্ত্রে সরকারি বা আধা সরকারি কোনো চাকরি একবার পেয়ে গেলে কখনোই তা যায় না। কাজ করবার সঙ্গে এখানে চাকরির কোনো সম্বন্ধ নেই। মহান ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত কোম্পানির চাকরি। যুগ যুগ জিও, যুগ যুগ জিও। চাকরি যাওয়ার ভয় নিমেষে সত্যিই নেই। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মায় ফেকাও একারই হাতের মুঠোতে নিমেষের। বড়বাবু, মায় ফেকাও অ্যাকাউন্টসের কিছুই জানেন না, শুধু ছড়ি ঘোরানো কাজ ওদের। নিমেষ চাকরি ছেড়ে দিলেও পায়ে ধরে তাকেই ফিরিয়ে আনবেন তারা। কাঁটায় কাঁটায় 4টের সময় বেরিয়ে পড়ল ও। 4টের ডালহৌসি অচেনা লাগলো চোখে। রোজই বেরোয় 6:30 7টাতে। সিএফএল, তাই ওদের মতো ফেলুড়েদের কাঁধে ভর করেই পুরো দেশটা চলেছে আজকে, হাঁটি হাঁটি পা পা করে। টপ হেভি ব্যাপার সর্বত্র। উপরওয়ালারা শুধু কনফারেন্স করেন আজকাল। কনফারেন্স? গুলি মারো। মেট্রোর কাছে যেতে হবে, ম্যাড্রাস টিফিনের কাছে। মবলা। হেঁটেই এগোলো। 15 মিনিট লাগলো পৌঁছতে। রিমার দেওয়া পিন্টুর জামা কাপড়ের টাকাটা হিপ পকেটের মানি ব্যাগে হাত ছুঁয়ে একবার ফিল করলো। না, আছে। রিমার বেসরকারি চাকরি, ইচ্ছে করলেই আগাম টাগাম পায়। তাই পুজোর অনেক আগেই রিমা এইসব ব্যাপারে অ্যাডভান্স খরচ করে। থাকবে পিন্টুর জামা, কি এমন নবাবের বাচ্চা এসেছেন আমার, ভাবল নিমেষ। পুজো অক্টোবরের প্রথমে, আর অগাস্টেই নবাবজাদার পুজোর পোশাক তৈরি হচ্ছে। যে দেশে লোকে দুবেলা খেতে পায় না, পথে মানুষ মরে পড়ে থাকে, সেই দেশের আতি বুর্জোয়ার ছেলের পোশাকের জন্য রিমার অতি উৎসাহ থাকতেই পারে, নিমেষের নেই। বাহ, দেখা যাচ্ছে দোকানটা। আজ বুড়ো আছে, কি যেন নাম, শামসুদ্দিন না কি যেন। নিমেষকে দেখে বুড়ো হাসল। মাঝে মাঝে সস্তা বল পয়েন্ট কিংবা চাইনিজ কলম নিতে আসেও বুড়ো চেনে তাকে। নিমেষও হাসল। পাছে তার অতি উৎসাহ বুড়ো ধরে পেলে দাম বাড়িয়ে দেয়, তাই মুখের ভাবে কোনো রকম উৎসাহই না দেখিয়ে বলল, কালকে একটা কলম দেখে গিয়েছিলাম, আছে কি? আপনার ভাতিজা কোথায়, শামসুদ্দিন মিয়া? কে জানে কোথায় গেল, চা খেতে গেল তো গেল, আর বলবেন না আজকালকার ছেলেদের কথা। আছে তো কলমটা। কি কলম? মবলা। ওহো, মন প্লাঙ্ক। হ্যাঁ আছে। এসব কলমের কদর এদেশে কে বোঝে বাবু?
यहाँ तो सब 2 नंबर की धंधा, 2 नंबर आदमी, 2 नंबरी सामान। निमेष मने मने बोलल, জ্ঞান दिओ ना, স্মাগলিং এর নবাব তো তোমরাই। আমরা কলম কিনি, লাইটার কিনি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে, আর পরে তাই বুলেট হয়ে ফিরে আসবে আমাদেরই বুকে। তবু বোঝে কে সে কথা? পরক্ষণেই নিমেষ ভাবে যে টাকা বুলেট হয়ে বুকে ফিরলে ফিরুক, কিন্তু মবলা আমার চাই চাই, মবলার কোনো বিকল্প নেই। মুখে বলল, সহি বাত, দাম কিতনা? শামসুদ্দিন কলমটা বের করে বলল, 250 বাবু। নিমেষ দেখল কালকের হোঁতকা সিংহানিয়া গাড়ি থেকে নেমে দ্রুত এগিয়ে আসছে। ওর টাকার অভাব কি? আটাতে তেঁতুল বিচি, গমে পাথর, সর্ষের তেলে শেয়াল কাঁটা। টাকাই সবচেয়ে দামি এসব লোকের কাছে, এবং সস্তাও। নিমেষ আর দেরি না করে তাড়াতাড়ি ওর টাকা বের করলো। যার টাকার জোর কম তার পক্ষে দেরি করাটা মূর্খামি। শামসুদ্দিন টাকা নিয়ে কলমটা বের করে দিল। মারোয়ারি বাবু প্রায় দৌড়ে এসে পড়ল, বলল, হ্যাঁ क्या मौबला? अरे नहीं नहीं, बुद्धू ने पैसा बर्बाद करता है। हमारा 3 रुपया वाला बॉल पॉइंट ही काफी है। ये लाइटर हमारा मेरामत के लिए दीजिए। बोले शामसुद्दीन लाइटर रेखे दिलो। बोलो, काल पियोन भेज दीजिए हुजूर। ठीक है, मगर 2 रुपया से ज्यादा नहीं दूंगा। হাসলো শামসুদ্দিন। সিংহানিয়া চলে গেল। বলল, कमीना, साले को सिर्फ पैसे से मतलब, पैसे ही जान इनको। बदबू जानवर भी इनसे अच्छा है। सिर्फ पैसा छोड़ के और कुछ भी नहीं जानता इन लोगों ने। কলমটা 2 হাতের পাতায় নিয়ে চোখের সামনে ধরল নিমেষ। শামসুদ্দিনের জ্ঞান শোনবার মতো ধৈর্য ছিল না ওর। শামসুদ্দিন বলল, आप क्या वेट वेट है बाबूजी? চমকে উঠল নিমেষ। सीए फेल अकाउंटेंट। বলল, नहीं मगर। कोई बात नहीं बाबूजी, शायर लिखने वाले आदमी बहुत कम ही मिलते हैं, मगर सुनने वालों को कमी नहीं। क्या कीजिएगा आप ये कीमती कलम से? खैर, नशा नशा ही है, नशा ही है। वही तो सोच रहा है, करेंगे क्या इससे? বলল নিমেষ। তারপর চৌরঙ্গির মধ্যে মিশে গেল। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে বাড়িয়ে দিল ভিড়। নিমেষ জানে যে বাড়ি ফিরে আজ রাতে অনেক কৈফিয়ত দিতে হবে তাকে। রিমার কাছে তো বটেই, পিন্টুর কাছেও। স্ত্রী ও ছেলের কাছে অপদস্থ হবে। ঠিক করলো, ও বলবে পকেট মার হয়ে গেছে টাকাটা। ঘন ঘন পকেট মারিও হয় না আজকাল। এত লোক বেড়ে গেছে যে পকেট মেরে পালাবার জায়গা নেই পকেট মারদের। আজ লোকগুলো গেল কোথায়? তারা থাকলে এই মুহূর্তে তাদের উপর দোষ চাপিয়ে নিশ্চিন্তে ফেরা যায়। যাকে আজ নিমেষের পকেট কাটা যাবে না। নিরুপায়। কাঁদবে রিমা, কাঁদবে পিন্টু, সেটা কোনো ব্যাপার নয়। পেঁয়াজ কাটতে কাটতে বসেও কাঁদে রিমা, পিন্টু কাঁদে ক্লাসে অঙ্ক না পারলে, সেটা কোনো বড় ব্যাপার নয়। মাসের প্রথমে মাইনে পেলেই ও পিন্টুর জামা কাপড় ছাড়াবে। আগামী মাসে একদিন টিফিন করবে না, না হয় সিগারেট খাবে এ রোড থেকে, কিনবে না একটাও। নিমেষ ঠিক করলো আজ বাড়ি ফিরেই পকেট মারির জন্য পিন্টুর জামা কাপড় না আনা নিয়ে রিমার সঙ্গে ঝগড়া করবে। ঝগড়া করে পিন্টুর সঙ্গে রিমাকে শুতে বাধ্য করাবে নিমেষ। তারপর তারপর
তারপর তাদের খাটের বাজুর উপর রাখা টেবিল লাইটটি জেলে সারা রাত সাদা প্যাডের উপর উজ্জ্বল মসৃণ কালো কলমটি দিয়ে লিখবে চিঠি। আহা, নতুন বউয়ের মতোই বাসর রাতের মতো দরজা বন্ধ করে বন্ধ ঘরে নিভৃতে চিকন কালো কলমটির সঙ্গে সহবাস করবে ও। চিঠি লিখবে ও লিজ টেইলর, স্মিতা পাতিল, রেখাকে। মেরিলু রেটন অথবা সাদা নরম নগ্ন পায়ে দৌড়ে যাওয়া জোলা বাটকে। মবলা কলমটিকে চুমু খাবে কোনো সুন্দরী কৃষ্ণাঙ্গ নারীর নরম শরীরের কেন্দ্রবিন্দুর মতো। চুমু খাবে আর ভাববে, না, চৌরঙ্গীর ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে নিমেষ ভাবছিল, না, কোনো নারী নয়, কোনো পাখি নয়, অন্য কোনো কিছুই নয়, একটা ভালো কলমের কোনোই বিকল্প নেই, একটা ভালো কলমের কোনোই বিকল্প নেই।